পাকিস্তান এখন পুরো ফাটাবাসের সিপায় পড়ে গেছে, আর ডোনাল্ড ট্রাম্প বস্তুত তাদেরকে এই ফাটাবাসের সিপার মধ্যে ফেলে দিয়েছে। বিগত কয়েক মাস ধরে আমরা খেয়াল করেছি না যে এই ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সাথে খুবই দরম মহরম। তাদের যে সেনাপতি আসিম মনির আর তাদের যে শেহবাজ শরীফ প্রধানমন্ত্রী, তাকে হোয়াইট হাউসে ডেকে নিয়ে তারপরে ডিনার মিনার করে কত রং তামাশা, তাই না? কিন্তু এর পেছনে যে একটা অন্যতম লক্ষ্য ছিল সেটা কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে, এবং তার ফলে ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাবটা দিয়েছিল সেইটা কিন্তু পাকিস্তানের পক্ষে গ্রহণ করা সম্ভব হয়নি। তো ডোনাল্ড ট্রাম্প কী প্রস্তাব দিয়েছিল যে ইসরায়েলের সাথে পাকিস্তানকে কি সম্পর্ক স্বাভাবিক করতে হবে, অর্থাৎ ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে পাকিস্তানকে, এটাই। তো আমরা তো অনেকেই এটা শুনছি যে অ্যাব্রাহাম অ্যাকর্ডস বলে একটা অ্যাকর্ডস 2020 সালে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় ছিল আগে, তখন অ্যাব্রাহাম অ্যাকর্ডস বলে একটা চুক্তি করছিল, মানে একটা প্রস্তাবনা তৈরি করছিল। এই আব্রাহাম অ্যাকর্ডসে যারা যারা স্বাক্ষর করবে, এর অর্থ হলো যে তারা ওই ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করলো এবং ইসরায়েলকে স্বীকৃতি দিল। তো 2020 সালে যখন অ্যাব্রাহাম অ্যাকর্ডস করছিল, তখন ডোনাল্ড ট্রাম্পের ডাকে 4টা দেশ স্বাক্ষর করছিল। তার মধ্যে 1 নম্বরে হলো আরব আমিরাত, 2 নম্বরে হলো মরক্কো, 3 নম্বরে হলো বাহরাইন, 4 নম্বরে হলো সুদান। এই 4টা দেশ কিন্তু আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করে তারা কিন্তু ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, এবং অতঃপর এই ইসরায়েলের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে, এবং এর ফলে ইসরায়েল থেকে বিপুল পরিমাণে লোকজন এই যে আরব আমিরাতে আসা শুরু করে, এবং সেখানে তারা বিনিয়োগও শুরু করছে। তো এখন এই আজকে ইরানের সাথে যে এই ইসরায়েলের যে সম্পর্ক খারাপ এবং যুদ্ধ এর একটা অন্যতম কারণ হলো, মানে কি 1 নম্বর কারণ হলো ইরান হলো একটা শিয়াপন্থী দেশ, রাইট? আর ওই মধ্যপ্রাচ্যের দেশগুলো হলো সুন্নি। তো এই শিয়া সুন্নি তো মিল হবে না। আবার অন্যদিকে এই ইসরায়েল রাষ্ট্রটা তো মুসলমানরা সামহাউ এটাই মনে করে যে ওইটা একটা অবৈধ রাষ্ট্র, জোর করে ওখানে একটা রাষ্ট্র তৈরি করা হয়েছে। এখানে শিয়া বা সুন্নি উভয়ে কিন্তু একই মতামত পোষণ করে, কিন্তু তারপরও যেহেতু আরব দেশে কোনো গণতন্ত্র নাই, এই যে সৌদি আরব বলেন, কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই যে সমস্ত দেশগুলো আছে, এখানে তো বেসিক্যালি কোনো গণতন্ত্র কিছু নাই। এখানে তো রাজা, বাদশাহ, আমির এরা শাসন করে, তাই না? তো সেই আজকে থেকে 50-60 বছর আগ থেকেই আমেরিকা এখানে ঘাঁটি গেড়ে বসে আছে, এবং আমেরিকা এই সমস্ত দেশগুলোকে বলছে যে আমি তোমাদেরকে নিরাপত্তা দেব, কিন্তু বিনিময়ে আমি যা বলবো সেইগুলো করতে হবে। তো তার মধ্যে একটা ছিল যে ওই তেল বিক্রি করতে হবে ডলারের মাধ্যমে, আর 2 নম্বর যেটা ছিল যে যত তাড়াতাড়ি সম্ভব ইসরায়েলকে তোমরা স্বীকৃতি দিবা, আর যদি নাও দাও তাহলে অন্তত ইসরায়েলের সাথে শত্রুতাপূর্ণ আচরণ তোমরা করতে পারবা না। এবং তারপর থেকেই আমরা কিন্তু দেখি যে আরব দেশগুলো একটাও কিন্তু এই ইসরায়েলের সাথে কিন্তু কোনো ঝুঁঝামেলায় জড়ায় না, এবং ইসরায়েলের বিরুদ্ধে তারা কিন্তু তেমন কোনো পদক্ষেপ নেওয়া তো দূরের কথা, কোনো বক্তব্য বিবৃতিও দেয় না। এই যে ইসরায়েলের সাথে এই যে ফিলিস্তিনিদের যত গণ্ডগোল, গ্যাঞ্জাম, ফ্যাসাদ, দেখবেন যে পৃথিবীর দূরতম অঞ্চলে থেকে অনেকে ইসরায়েলের সমালোচনা করে যে ওই গাজায় গণহত্যা চালাচ্ছে ইত্যাদি, তাই না? কিন্তু আরব দেশগুলো কিন্তু চুপচাপ থাকে, তারা কিন্তু একটা টুটা শব্দ করে না। এখন যেহেতু আরবের এই সুন্নি প্রধান দেশগুলা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে হোক ইসরায়েলের সাথে কিন্তু সম্পর্কিত, কিন্তু যেহেতু আমেরিকার সাথে ইরানের সম্পর্ক একেবারে আদায় কাজ করায়, সেহেতু এখন এই ইসরায়েলের অস্তিত্বের ব্যাপারে সবচাইতে বেশি অস্বস্তি বোধ করে এবং প্রকাশ করে ইরান। এবং ইরানের রাষ্ট্রীয় পলিসি হলো যে এই দুনিয়া থেকে ইসরায়েলকে একেবারে নাম নিশানা মুছে ফেলবে। তো তাই যদি হয় তাহলে এখন ডোনাল্ড ট্রাম্প যে কাজটা করছে সেটা 2020 সালে সেটা কি করছে, আব্রাহাম অ্যাকর্ডস বলে একটা প্রস্তাবনা তৈরি করছে। এই প্রস্তাবনা তৈরি করে ওই আরব দেশগুলোকে বলছে যে ঠিক আছে, তোমরা তো প্রত্যক্ষ পরোক্ষভাবে ইসরায়েলের সাথে তো বন্ধুত্ব করেই আসো, তো এইটারে আনুষ্ঠানিকতা দাও। তো তখন কিন্তু ওই যে 4টা দেশের কথা বললাম, ওই 4টা দেশই কিন্তু এই আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করছে।
এখন যখন এই আমেরিকার সাথে এই যে এই ইরানের যুদ্ধ শুরু হয়ে গেছে না, তো এখন তো একটা শান্তি চুক্তি হবে বলে এরকম মনে হচ্ছে। তো তখন ইসরায়েলের সাথে আরব দেশগুলোর যাতে আর কোনো দিনও কোনো ঝুঁঝঞ্ঝাল গ্যাঞ্জাম ম্যাঞ্জাম এগুলো না বাঁধে, এই জন্যে কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প একটা মিটিং ডেকে একটা প্রস্তাব খাড়া করছে। সেটা কি, সেখানে আরব যে দেশগুলো আছে, যেমন সৌদি আরব সহ অন্যান্য যে দেশগুলো আছে যারা এখন আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষর করে নাই, তাদেরকে বলছে যে তোমরাও স্বাক্ষর করো, এবং এডিশনালি পাকিস্তানকেও বলছে তোমরাও স্বাক্ষর করো। ব্যাস, ঘটনা ওখানেই প্যাঁচ খেয়ে গেছে। এখন অ্যাব্রাহাম অ্যাকর্ডসটা কি? অ্যাব্রাহাম অ্যাকর্ডসটা হলো যে এই ইহুদি, খ্রিস্টান, তারপরে মুসলিম, তাই না? তো এদের প্রত্যেকের বিশ্বাস যে এদের আদি পিতা হলো ইব্রাহিম, এদের আদি পিতা হলো ইব্রাহিম, এবং ইব্রাহিমের বংশধারা থেকেই বস্তুত বিভিন্ন নবী রসুল আসছে, এবং তারাই সর্বপ্রথমে যে মুসা নবী, তার মাধ্যমে এই ইহুদি ধর্মের প্রতিষ্ঠা হয়েছে। এরপরে ওই আব্রাহামের বংশধারার মধ্যে যীশু খ্রিস্ট আগমন করে, তার দ্বারা হয়েছে কি খ্রিস্টান ধর্ম, রাইট? আর মুসলমানরা দাবি করে হযরত মুহাম্মদ সেও ওই ইব্রাহিমের বংশধারা থেকে আসছে, এটাই তারাও বিশ্বাস করে। তো এখন ডোনাল্ড ট্রাম্প যে অ্যাব্রাহাম অ্যাকর্ডস দিয়ে যেটা বোঝাতে চাচ্ছে, সেটা হলো যে আমাদের আদিপিতা, মানে এই তিন ধর্মের আদিপিতা যেহেতু আব্রাহাম, তাহলে অ্যাব্রাহামের মানে সেলাবেলা হিসাবে, মানে তার বংশধারা হিসাবে তিন ধর্মে বিভক্ত আছো, ঠিকই আছো, কিন্তু তোমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আবদ্ধ থেকে বসবাস করলেই তো হয়। নিজেরা পরস্পরের সাথে মারামারি কাটাকাটি এগুলো তো বন্ধ রাখলেও হয়। বস্তুত এই থিম থেকে এই নামটা হয়েছে কিন্তু আব্রাহাম অ্যাকর্ডস। ক্লিয়ার? এখন কথা হচ্ছে যে বেশ কয়েক মাস ধরে ডোনাল্ড ট্রাম্প এই পাকিস্তানের এই যে সেনাবাহিনী প্রধান, তারপরে ওই প্রধানমন্ত্রী, তাদেরকে নিয়ে তো অনেক রঙ্গঢঙ্গ করেছে, তাই না? যখন স্থায়ীভাবে এখানে শান্তির একটা বিষয় চলে আসছে, তখন ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে বলছে, এই তোমরা আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করো। কেন এই কথাটা বলছে জানেন? কারণ পাকিস্তান তো অর্থনৈতিকভাবে দুর্বল, দেউলিয়া, ভিখারি রাষ্ট্র, রাইট? এবং এই পাকিস্তানে এখনও বিভিন্ন সূত্রের ওই যে যেমন ধরেন IMF, বিশ্ব ব্যাংক ইত্যাদির কাছ থেকে লোন টোন নিয়ে তাদের অনেক ব্যয় নির্বাহ করে না। লোন নিতে 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 তো গলা পর্যন্ত চলে গেছে, তাই না? এবং একই সঙ্গে আমেরিকা থেকে তারা বেশ কিছু ডোনেশন, সাহায্য সহযোগিতা এগুলো পায়। তো এখন তো পাকিস্তান বিপদে, অর্থনৈতিকভাবে বিপদে। ডোনাল্ড ট্রাম্প ঠিক এই সুযোগটা নিয়ে তাকে প্রস্তাব দিয়েছে যে তোমরা একটা চুক্তি স্বাক্ষর করো। কারণ হচ্ছে পাকিস্তানকে যদি আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করানো যায়, তাহলে পাকিস্তানের পার্শ্ববর্তী দেশ কি ইরান না? তাহলে পাকিস্তানকে একেবারে সরাসরি ইরানের এগেনস্টে দাঁড় করিয়ে দেওয়া যায়। সেক্ষেত্রে কোনো গণ্ডগোল গ্যাঞ্জাম যদি ওই ইসরায়েলের সাথে হয়ও ইরানের, সেক্ষেত্রে পাকিস্তানকে ব্যবহার করতে সুবিধা হবে। তো ডোনাল্ড ট্রাম্প তো এটা ভালো করে প্ল্যান পায়তারা করে দিয়েছে প্রস্তাব, এই আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করো। তো এখন এই যে খবর দেখলাম যে পাকিস্তান সরকার দৃঢ়ভাবে নাকি ওটাকে প্রত্যাখ্যান করছে। কিন্তু কতক্ষণ প্রত্যাখ্যান করে পারবে বলেন? কতক্ষণ প্রত্যাখ্যান করে পারবে? কারণ তাহলে ওই IMF বা বিশ্ব ব্যাংক বা থেকে যে ঋণ টিন পাইতো এগুলো তো বন্ধ হয়ে যাবে। আবার ওদিকে আমেরিকা থেকে যে সাহায্য সহযোগিতা পাইতো, অস্ত্রপাতি বা বিভিন্ন ডোনেশন টন, এগুলো বন্ধ হয়ে যাবে। তো তখন কি চায়না এদেরকে সাহায্য করতে এগিয়ে আসবে? একেবারেই না। কারণ হচ্ছে আমেরিকা একটা পরাশক্তি হিসেবে যে পরিমাণ টাকা টুকা দান ধ্যান করতে পারে, ডোনেশন করতে পারে, এইড দিতে পারে, এই চায়নার তো ওই ধরনের কোনো বিহেভিয়ার নাই, ওই ধরনের কোনো কালচার বা ট্রেডিশন তাদের নাই। তারা তো পাকিস্তানকে এইভাবে উদার হস্তে টাকা পয়সা দিবে না। ফলে হচ্ছে চায়না চাইলেও এখানে পাকিস্তানের করণীয় কিছু থাকবে কিনা কে জানে। তবে হ্যাঁ, এখানে সবচেয়ে বড় বাধা হচ্ছে পাকিস্তানের জনগণ। পাকিস্তানের জনগণ ওই যে দূরে আছে, সুন্নি প্রধান দেশ, তারা বস্তুত ইসরায়েলের অস্তিত্বকে স্বীকার করতে চায় না। এবং দীর্ঘদিন ধরে এদের দেশে ইসরায়েল বিরোধী প্রচারণা এতই তুঙ্গে, বাংলাদেশে যেমন ইসরায়েল বিরোধী মনোভাব ভয়ঙ্কর, পাকিস্তানও এই একই। সুতরাং ওখানের প্রধানমন্ত্রী হোক আর সেনাবাহিনী প্রধান হোক, তারা যদি একত্রিত হয়ে আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করে ইসরায়েলকে স্বীকৃতি দেয়, তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে, তাহলে দেশের মধ্যে প্রচণ্ড গৃহযুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা আছে।
আর পাকিস্তানে বিভিন্ন গোষ্ঠীর কাছে তো অস্ত্রপাতিও আছে, একটা মেসাকার অবস্থা হবে। তাহলে এখন পাকিস্তান কি ফাটাবাসে উড়ে গেল না? ডোনাল্ড ট্রাম্পের কথা যদি রাখতে যায় তাহলে কিন্তু দেশের মধ্যে প্রচণ্ড একটা গৃহযুদ্ধের সম্মুখীন হতে হবে। আর যদি ডোনাল্ড ট্রাম্পের কথা না শুনে পাগলা ট্রাম্প ধামাধাম এই অস্ত্রপাতি সাহায্য, অর্থনৈতিক সাহায্য বিশ্বব্যাংক IMF-এর মাধ্যমে এগুলো তো বন্ধ করে দিবে, এবং অ্যাট দ্য সেম টাইম পাকিস্তান থেকে যা কিছু রপ্তানি টপ্তানি হয় আমেরিকাতে শুল্ক দেবে বাড়ায়। এখন পাকিস্তান কোথায় যাবে? এখন পুরো ফাটাবাসে সিপাহি পড়ে গেছে না? এখন দেখা যাক কি হয়। তবে আমার মনে হয় যে ইভেনচুয়ালি এব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর না করে পাকিস্তানের বাঁচার কোনো উপায় নেই, অন্তত আমার কাছে সেটাই মনে হয়। এবং এই জন্যেই যে কোনো দেশের মানুষদেরকে প্রচণ্ড রকম যদি আপনি ধর্মান্ধ ফ্যানাটিক বানান, এটা যে একটা দেশের জন্য কত ক্ষতিকর, পাকিস্তান একটা তার প্রমাণ। তাদের দেশের মানুষগুলোকে যদি এরকম ফ্যানাটিক না বানাতো যুগের পর যুগ ধরে, তাহলে কিন্তু আজকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করলে তাদের কিছুই যাইতে হইতো না। আর ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করলে পাকিস্তানের লাভ ছাড়া লস নাই, লাভ ছাড়া কিন্তু লস নাই। শুধুমাত্র ধর্মীয় উন্মাদনার কারণে এই জিনিসটা বন্ধ হয়ে আছে। এবং একই সমস্যা কিন্তু বাংলাদেশেরও। বাংলাদেশও যদি এই এব্রাহাম অ্যাকর্ডস অনুযায়ী যদি ইসরায়েলকে স্বীকৃতি দেয়, হয়তো বাংলাদেশের মুমিন মুসলমান আমার কথা হয়তো পছন্দ করলো না, বাট বাস্তবিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে, বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে এই ইসরায়েল বাংলাদেশকে এমন কিছু উপহার দিতে পারতো যাতে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একবার আমূল চেঞ্জ হয়ে যেতে পারত। কিন্তু ওই যে ধর্মীয় ফ্যানাটিসিজম, মানে ধর্মোন্মাদ ফ্যানাটিক, তারা তো দরকারে ঘাস খেয়ে বেঁচে থাকবে, তথাপি ইহুদি নাসারা কাফেরদের সাথে সম্পর্ক তৈরি করবে না। তো এই গুয়ারতুমির কারণেই কিন্তু বস্তুতেই মুসলিম দেশগুলোর আজকে এই দুর্দশা। তো দেখা যাক, ডোনাল্ড ট্রাম্প এখন পাকিস্তানের উপরে তো চাপ প্রয়োগ করছে। তবে হ্যাঁ, পাকিস্তানকে দিয়ে যদি একবার এই স্বাক্ষরটা করায় নেয় এবং ইসরায়েলকে যদি স্বীকৃতি দেয়, সেক্ষেত্রে বাংলাদেশের আর কোনো সমস্যা থাকবে না। তখন বাংলাদেশের সরকারও ওই পাকিস্তানের সরকারকে দেখিয়ে ওই ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরি করতে পারবে। এটা কিন্তু একটা ভালো দিক হতে পারে। দেখা যাক কী হয়। ধন্যবাদ।